প্রাক্তন একজন আধিকারিকের সাথে এই সন্দেশখালিতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে, উনি আমাকে শুধু বললেন এটা তো টেলার, একটু অপেক্ষা করুন। আমি কেন? বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয়, ভারতের তৈরি নয়, বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে। ভারতবর্ষের কোনো পুলিশের কাছে ওই বন্দুক থাকে না। ভাবতে পেরেছেন? এই সমাজ বিরোধী দেশদ্রোহীগুলো তৃণমূলের ছায়া তলে তারা নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে। আমি শুনতে অবাক হয়ে গেলাম। আমি বললাম কার কাছে থাকে তাহলে? বলছে আর্মিদের কাছেও এই বন্দুক থাকে না। আমি তো আরো ভয় খেয়ে গেলাম। ন্যাশনাল সিকিউরিটি গার্ডেদের কাছে এই বন্দুক থাকে, এই গ্লক 17 নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে। কে করেছে? ওই বন্দুক কোথায় কোথায় শাহজাহান শেখ দিয়েছে, শিবু উত্তমরা কাদেরকে দিয়েছে? আপনাদের এখানে কি মোল্লা নামে এক নেতা আছে না, তার উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনার সাথে শাহজাহান শেখের সম্পর্ক কতটা আছে আমরা ভালো করে জানি। শিবু উত্তমদের সাথে কতবার ওঠা বসা করেছেন সব আমরা জানি। আপনি বলবেন চাইনি, আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশখালিতে অনেকবার শাহজাহানের মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে, সেটাও আমাদের কাছে আছে। চাইলে সরকারিভাবে আমরা দিতে পারি। বুঝতে পারছেন তো? সব ব্যাটাকে জব্দ করা হবে। যে দেশের বিরোধী কাজ করবে, দেশের আইনের পরিপন্থী কাজ করবে, সে কোন জাতের, সামনে মোল্লা পিছনে, সামনে মোহাম্মদ পিছনে মোল্লা আমি দেখব না, সামনে হাসদা পিছনে মন্ডল আমি দেখব না। চোর, মিথ্যা কেস, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দিল না, মারধর করেছে। আবার গত কয়েকটা দিন ধরে বাড়িতে বাড়িতে গিয়ে বলেছে যে এই ফর্ম ফিল আপটা করো, আবাস যোজনার বাড়ি দেওয়া হবে। সবগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যেভাবে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন, মা বোনেরা যেভাবে উপস্থিত হয়েছেন, দূরের কাছে যারা আছেন, আপনাদেরকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি। আপনাদের দেখে আমার লড়াই করার মানসিকতা আরো বেড়ে যাচ্ছে, আরো সাহস পাচ্ছি। শুধুমাত্র ওই ভাঙড়ের মুকুটবিহীন বাদশাকে জেলের ভাত খাওয়ায়নি। আগামী দিনে 2021-এর নির্বাচন থেকে এখন পর্যন্ত যারা আমাদের কর্মীদের সাথে অন্যায় করেছে, পঞ্চায়েত নির্বাচনে নমিনেশন করতে দেয়নি, ভোট লুট করেছে, তাদের উদ্দেশ্য বলছি তৈরি হন, আগামী দিনের জেলের ভাত আপনারাও খাবেন। একটু এগিয়ে যান। সন্দেশখালির মুকুটবিহীন সম্রাট এখন পিজন মানে ক্রন্দন করছে। ওই তো সবে কান্না শুরু হয়েছে, চোখের পানি থাকবে না, পানির পরিবর্তে চোখ দিয়ে কি বার হবে ওনাকে একবার জিজ্ঞাসা করুন। যখন 2021 নির্বাচন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে এই হাড়োয়াতে যেমন প্রার্থী দিয়েছিলাম, সন্দেশখালিতেও প্রার্থী দিয়েছিলাম, সেখানেও সন্ত্রাস করেছিল, হাড়োয়াতেও সন্ত্রাস সংগঠিত করেছিল। এখানে প্রায় 50,000 ভোট পেয়েছিলাম, সন্দেশখালিতে 14,000-এরও বেশি ভোট পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয়, এখানেও অত্যাচার হয়েছে, ওখানেও অত্যাচার হয়েছে। ওখানে আমার ছেলেদেরকে যে এত নির্মম অত্যাচার করেছিল, হত্যা করেছিল, দুঃখের বিষয়। তারপরও এই শাহজাহান শিবু উত্তমদের নেতৃত্বে এমন প্রেসারে রেখেছিল, থানাতে গিয়ে কমপ্লেন করবে বা মেলের মাধ্যমে কমপ্লেন জানাবে, সেই সাহসটা কিন্তু হয়ে ওঠেনি। আমরা ভুলে যাচ্ছি না আমাদের উপরে কি অত্যাচার নেমেছিল। কিন্তু দেখুন, শুধু সময়ের খেলা। ধৈর্য ধরেছিলাম, আইনের প্রতি ভরসা রেখেছিলাম। হয়তো সন্দেশখালির ওই খুনটার সেই সময় তারা ভয় আমাদের সাথে যোগাযোগ পর্যন্ত করেনি, যার পরিবারের সন্তান মারা গিয়েছিল। কিন্তু বিভিন্নগুলোকে আমরা ওয়াচ করছিলাম, আমরা স্টেপ বাই স্টেপ গিয়েছি। যারা আজ এখানে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ম্যাক্সিমাম যেটা আমাদের কাছে খবর এসেছে, আমরা সেইগুলোকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে প্রত্যেকটা আমরা কেস রেজিস্টার করছি। কেসগুলো রেজিস্টার আছে। কেউ যদি মনে করে এখন আপনার এখানকার কিছু নেতা আছে, যদি মনে করে মমতা ব্যানার্জি সরকারের আমলে
এই করছি, মমতা ব্যানার্জির পুলিশ আমাকে বাঁচিয়ে নেবে। একটু আপনাদের মনে করিয়ে দিতে চাই, সূত্রের খবর আপনাদেরকে একটু দিতে চাই। শাহজাহান শেখকেও বলা হয়েছিল, প্রথম তো শাহজাহান শেখ ধরা দিচ্ছিল না, বলেছিল আমি সুসাইড করে নেব, আমি আত্মহত্যা করে দেবো, তাও কিন্তু আমি ধরা দেবো না। কিন্তু তাকে বোঝানো হয়েছিল তুই ধরা দিয়ে দে, তোকে 1 সপ্তাহের মধ্যে জামিন আমরা করিয়ে দেবো। ওই টোপটা গিলে নিয়েছিল। এখন 1 সপ্তাহ নয়, কটা বছর ওকে পার করতে হবে ও সেটা এখন থেকে কিন্তু বুঝতে পারছে। তো আগামী দিনেও আপনাদের এখানে যারা তৃণমূলের ঝান্ডাকে সামনে রেখে গুন্ডামি মস্তানি করছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, মানুষের যে প্রাপ্য সেটা কেড়ে নিচ্ছে, আর এই প্রাপ্য পাইয়ে দেওয়ার জন্য যারা রাজনীতির ময়দানে এসে লড়াই করছে, তাদেরকে মিথ্যা কেস দিয়ে, তাদের উপরে হামলা চালিয়ে, তাদের যারা বাড়ি ভাঙচুর করছে, তাদেরকেও বলবো তৈরি হন। শাহজাহান শেখের পাশেই আপনাদের জায়গা হবে, এই উত্তম শিবুদের পাশেই আপনার জায়গা হবে। অত সহজ নাকি? ছেড়ে দেওয়ার ছেলে নাকি আমরা? আমরা ছেড়ে দেওয়ার ছেলে নয়, ভুলে যাওয়ারও ছেলে নয়। হ্যাঁ, আমরা কি বারবার বলে এসেছি, মারের বদলা মারে আমরা বিশ্বাসী নয়। ওরা হিংসা করছে, আমরা হিংসা করব, এতে আমরা বিশ্বাসী নয়। কারণ আপনারা জানেন, আমাদের ওদের বিবেক বুদ্ধি লোপ পেলেও আমাদের যথেষ্ট বিবেক বুদ্ধি এখনো আমরা স্ট্রং রেখেছি। আশা করছি আমরা মানুষের স্বার্থে রাজনীতির ময়দানে এসেছি, আমাদের সেটা স্ট্রং থাকবে। আপনারা ভুলে যাচ্ছেন না, কদিন আগেই 26,000 শিক্ষক শিক্ষিকার কর্মচারীর চাকরি বাতিল হয়েছে। অনেক বন্ধুরা অনেক কথা বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে বিভিন্ন মন্তব্য হয়েছে। কেউ আবার মানুষকে ফুসলিয়ে বলেছে যাও বাড়ি ঘেরাও করে টাকা উদ্ধার করো। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সর্বপ্রথম বলেছে এই যে অন্যায় হয়েছে, সরকার যে চুরি করেছে, চাকরি চুরি করেছে, গরিবের মেধাটাকে বিক্রি করেছে 15 লক্ষ 20 লক্ষ টাকার বিনিময়ে, এই দায়ভার মমতা ব্যানার্জিকে কাঁধে নিয়ে যদি সত্যিকারের অর্থে তিনি মানুষের কথা ভাবেন, ওনার পদত্যাগ করতে হবে। এটা আমরা চেয়েছি। আমরা কিন্তু মানুষকে ফুসলাইনি। একটা রাজনৈতিক দল আছে দেখছিলাম, আমরা কিন্তু রাজনীতি করব না। যদি কোন তৃণমূলের নেতা টাকা অবশ্যই তুলেছে, টাকা চাইতে যদি তার বাড়িতে গিয়ে আমি ঘেরাও করি, আমাদের 5 জনের মধ্যে একজন হয়তো যদি একটু উগ্র মাইন্ডের হয়, বাড়িতে হামলা চালাবে। বাড়িতে মা আছে, বাড়িতে বাপ আছে, বাড়িতে শিশু আছে, বাড়িতে মহিলা সদস্য আছে, তারা ক্ষতিগ্রস্ত হবে। আমরাও রাজনীতি করতে চাই না। আমরা তৃণমূলের মতো অপদার্থ নয় যে আইএসএফ করেছিল বলেছে বাড়ি ভাঙবো। আমরাও রাজনীতি করি না। যারা টাকা নিয়ে চাকরি চুরি করেছে, যাদের চাকরি আজকে বাতিল হয়েছে, সেই সমস্ত ভাইদেরকে বলবো আমাদের সাথে যোগাযোগ করুন। যারা যারা চাকরি আপনাদের নিয়ে, যারা আপনাদের কাছে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছিল, তাদের নামগুলো আসুন কোর্টকে জানাই, এবং কত টাকা নিয়েছে কোর্টকে জানাই। কোর্টের মাধ্যমে টাকাগুলোকে আমরা জব্দ করব। কারণ ওনার বাড়িতে যে নিষ্পাপ বাচ্চাটা আছে, তাদের কথা আমাদের ভাবতে হবে। ওদের মতো আমরা অপদার্থ নয়, ওদের মতো আমরা অসামাজিক নয় যে চাল চুরির বিরুদ্ধে কথা বলেছে বলে আমার বাড়িতে এসে হামলা করেছে, আমার শিশুটাও ইফেক্টেড হয়েছে। আমরা ওদের মতো নয়। তাই বন্ধুগণ, আমরা চাই একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থা, যেই সমাজ ব্যবস্থাতে মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকবে। এখানে হেভি সংখ্যায় মায়েরা এসে উপস্থিত হয়েছে, বাপেরা এসে উপস্থিত হয়েছেন। ম্যাক্সিমাম শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়। কেউ কৃষক আছে এখানে, কেউ ডে লেবার আছে, কেউ মৎস্যজীবী আছে, কেউ ভ্যান চালক আছে, কেউ সবজি বিক্রেতা আছে, কারো ছোট্ট একটা গুমটি আছে। আমি আসার পথে যে দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আমি জানিও না যে ওই ছেলেটার 2021 সালে নির্বাচনের পরেই দোকানটা ভাঙচুর করেছিল, আইএসএফ করেছে বলে। বিশ্বাস করুন, আমি জানি না। আমার ড্রাইভারকে বলছে ওটা চাটা খেতে হবে তো, দাঁড়া। এই দাঁড়াচ্ছি, দাঁড়াতে 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 যেখানে এসে দাঁড়িয়েছি, সেই দেখি আবার আমাদের ভালোবাসার এক লোক। সবই সৃষ্টিকর্তার মহিমা। দাঁড়িয়েছি, সে ছুটে বেরিয়ে এসছে সেলফি নিয়ে। আমি জানি ভাই আগে চাটা তৈরি করো। বলছে ভাইজান পরে চা হবে। এই আমার দোকান ভাঙচুর করেছিল, আপনি আমার দোকানে চলে এসেছেন, আমার কাছে যেন একটা স্বপ্ন মতো লাগছে।
তো যেটা বলছি, আমাদের ভালোবাসার মানুষেরা কি শ্রমজীবী মানুষ, দিন আনে দিন খায়। আমাদের লড়াইটা কি? আমাদের অধিকারের জন্য যেগুলো আসছে এরা লুট করে নিচ্ছে। এই শাহজাহান, শিবু, উত্তম থেকে শুরু করে আপনাদের এখানে কিছু আছে চারানার নেতা, তারা লুট করে নিচ্ছে। এটার হাত থেকে মুক্তি করতে হবে। তবে একটা কথা জানিয়ে রেখে যাই আপনাদের, এ আমরাডিহি অঞ্চল, এটা তো হাড়ুয়া বিধানসভা, এই মিনাখার কথা বলছি, এই অর্থ অঞ্চলের কথা বলছি। 2021 নির্বাচনের পরে প্রচুর হিংসা হয়েছিল। একটা কথা বলে যাচ্ছি, কান খুলে শুনিয়ে দিতে চাই, যারা 2021 সময় আইএসএফের ভালোবাসার মানুষদের উপর অত্যাচার করেছেন, আপনাদের নামগুলো কিন্তু কোর্টে দেওয়া আছে। সময়ের সাথে সাথে হয়তো এখন আপনাদের রাজ্য সরকার পুলিশকে অ্যাক্টিভ না করানোর ফলে আপনারা জেলের ভাত খাচ্ছেন না, কিন্তু সময় একদিন আসবে, আমাদের হাতেও তখন দায়িত্ব আসবে। আমরা কিন্তু বুঝিয়ে দেব আপনাদেরকে যে আপনারা যে অন্যায় করেছেন। আর 2024 আছে, যদি আমাদের কর্মীদেরকে ভয় দেখায় যে 2021-এর মতো হবে, শুধু এতটুকু কথা বলে দেবেন, 2021 সালে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান রাজনীতির ময়দানে সেই সবে পা রেখেছিল। এখন 3 বছর নানা ঘাত প্রতিঘাত পার করেছে, নিজের জেল কেটেছে। এইবার একটা কর্মীকে টাচ করে দেখো, আমাদের ভাইজন বুঝে নেবে। আপনাদের বুঝতে হবে না, বুঝে আমি নেব। যদি মনে হয় মিথ্যা কেস দেবে, ভয় পাওয়ার দরকার নয়। আমাদের উকিল সাহেব আছে, বসিরহাট কোর্টে আছে, বারাসাত কোর্টের উকিলের আছে, অনেক উকিলরা আমাদের আছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এক উকিল সাহেব আছেন, আমাদের পিয়ারুল ভাই উকিল সাহেবরা আছেন, এই ধরনের শয়ে উকিল রেডি আছে। হয়তো তারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, তারা বলছে ভাইজান চালিয়ে যান, আইনটা আমাদের হাতে ছেড়ে দেন, আইনের মাধ্যমে বুঝে নেব। আমাদের আয়েশা বিবি আমাদেরকে জেলে নিয়ে গিয়েছিল, জেল খাটিয়েছে, আইনের মাধ্যমে পেনের খোঁচাতে মমতা ব্যানার্জি আটকে রাখতে পারেনি, জেলের তালা আইনের মাধ্যমে খুলিয়েছি আমরা। আপনাদের বলে রাখি, নিশ্চিন্তে রাজনীতি করুন, গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে আসুন। রুজি রুটির লড়াইয়ে আপনারা সাথ দিন। আবাস যোজনার যে মায়ের বাড়ি চুরি হয়েছে, বাপের বাড়ি চুরি হয়েছে আবাস যোজনার, সেটাকে দিল্লিতে গিয়ে আমাদের পক্ষ থেকে আখতার রহমান বিশ্বাস ফিরিয়ে নিয়ে আসবে, আপনাদের হাতে তুলে দেবে। আপনাদেরকে বলছি, আমাদেরকে সুযোগ দিন, ভয় পাওয়ার কোনো দরকার নাই। কেস হবে, মিথ্যা কেস হবে, তো পুলিশ ধরতে আসলে কি বলবেন? এখন তো শীতকাল নয়, এখন কি শীতকাল? এখন কম্বলের ব্যাপার আছে। বলবে দাঁড়া, আমার ঘরের ফ্যামিলিকে বলে দিই, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদেরকে দিয়ে, মুসা ভাই আছে, পিয়ারুল ভাই আছে, কুতুব ভাই আছে, আমাদের প্রার্থী আছে, ওখানে শুধু পৌঁছে দেবেন। এতটুকু কাজ করতে পারবেন তো ভাই? আমি নওশাদ সিদ্দিকীর দায়িত্ব নিয়ে আপনাদের বলছি, আপনাকে কোর্টে নিয়ে যাওয়ার আগে, বসিরহাট করতো, আপনাদেরকে বসিরহাট কোর্টে নিয়ে যাওয়ার আগে আমাদের পক্ষ থেকে অ্যাডভোকেট আপনার জন্য দাঁড়িয়ে থাকবে আপ্যায়ন করার জন্য, যে আমাদের বীর আসছে, গণতন্ত্রকে রক্ষার লড়াই করেছিল, দলিত মায়ের ভাত চুরি করেছে তার বিরুদ্ধে কথা বলেছিল, আদিবাসী ভাইয়ের জমি জঙ্গল চুরি হয়ে যাচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছিল, মুসলিম মায়ের অধিকার কেড়ে নিচ্ছে, সন্দেশকালীন মায়েদের উপরে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলেছে বলে আজকে তাকে তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমাদের বীর আসছে, আমরা তাকে জামিন করার জন্য রেডি আছি। আপনাকে কোর্টে পৌঁছানোর আগে আমাদের উকিল কি করবে? কাগজ নিয়ে রেডি থাকবে আপনার জামিনের জন্য। এবার বলি, বারাসাত কোর্টে যদি জামিন না হয়, জজ কোর্টে যাব, জজ কোর্টে যদি না জামিন না হয়, হাইকোর্টে ছুটবো, আপনাকে জামিন করাবো। আমি ধরে নিচ্ছি, আমার ভাইয়েরা বিশ্বাস এমন কিছু কাজ করবে না যেটা হাইকোর্টেও নাকি জামিন পাওয়া যাবে না। এটা ভরসা আছে তো নাকি আপনাদের কাছে? ভরসা আছে তো? আমরা অসামাজিক কাজ করব, দেশবিরোধী কাজ করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আস্তে আস্তে একজন আধিকারিকের সাথে একটু কথা বলছিলাম, প্রাক্তন একজন আধিকারিকের সাথে, এই সন্দেশখালিতে যেভাবে খুঁজে পাওয়া যাচ্ছে, উনি আমাকে শুধু বললেন এটা তো টেলার, একটু অপেক্ষা করুন। আমি কেন? বলছে যে বন্দুক উদ্ধার হয়েছে এই ইন্ডিয়া মেড নয়, ভারতের তৈরি নয়,
বেলজিয়াম তৈরি বন্দুক উদ্ধার হয়েছে, ভারতবর্ষের কোনো পুলিশের কাছে ওই বন্দুক থাকে না। ভাবতে পেরেছেন? এই সমাজ বিরোধী দেশদ্রোহীগুলো তৃণমূলের ছায়াতলে তারা নিজেদেরকে গুটিয়ে রেখে দিয়েছে, তৃণমূলের পোস্টারকে সামনে রেখে সমাজ বিরোধী কাজ করছে। আমি শুনতে অবাক হয়ে গেলাম। আমি বললাম কার কাছে থাকে তাহলে? বলছে আর্মিদের কাছেও এ বন্দুক থাকে না। আমি তো আরো ভয় খেয়ে গেলাম। ন্যাশনাল সিকিউরিটি গার্ডেদের কাছে এই বন্দুক থাকে, এই গ্লক 17 নামে বেলজিয়ামে তৈরি সেই বন্দুক উদ্ধার হয়েছে। কে করেছে? ওই বন্দুক কোথায় কোথায় শাহজাহান শেখ দিয়েছে? শিবু উত্তমরা কাদেরকে দিয়েছে? আপনাদের এখানে কি মোল্লা নামে এক নেতা আছে না? তার উদ্দেশ্যে বলে যাচ্ছি, আপনার সাথে শাহজাহান শেখের সম্পর্ক কতটা আছে আমরা ভালো করে জানি। শিবু উত্তমদের সাথে কতবার ওঠা বসা করেছেন সব আমরা জানি। আপনি বলবেন চাইনি, আপনার মোবাইলের টাওয়ার লোকেশন কিন্তু সন্দেশখালীতে অনেকবার শাহজাহানের মোবাইলের লোকেশনের সাথে যুক্ত আছে, সেটাও আমাদের কাছে আছে। চাইলে সরকারিভাবে আমরা দিতে পারি। বুঝতে পারছেন তো? সব ব্যাটাকে জব্দ করা হবে। যে দেশের বিরোধী কাজ করবে, দেশের আইনের পরিপন্থী কাজ করবে, সে কোন জাতের, সামনে মোল্লা পিছনে, সামনে মোহাম্মদ পিছনে মোল্লা আমি দেখব না, সামনে হাসদা পিছনে মন্ডল আমি দেখব না। দেশ বিরোধী যে কাজ করবে, ঠিক ব্রিটিশদের সুপিরিয়রে দেশ যখন পরাধীন ছিল, যেভাবে আমাদের স্বাধীনতা সংগ্রামীরা একদিকে বিনয় বাদল দীনেশ, শহীদ তিতুমির, শহীদ আশফাক উল্লাহ খান, শহীদ ভগৎ সিং, শহীদ ক্ষুদিরাম, শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, শহীদ বিরসা মুন্ডারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছিল। আমাদেরকেও একইভাবে লড়াই করতে হবে। সামনে কে আছে আমার দেখার প্রয়োজন নাই। সত্যের পেন ধরেছি, সামনে মোল্লা আছে, সামনে সৈয়দ আছে, সামনে হাজিরা আছে, সামনে হাসদা আছে, দেখার দরকার নাই। যে সমাজ বিরোধী কাজ করবে তার জন্য আমার এক ফুটাও সিম্প্যাথি নাই। এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ কি বলছে? আল্লাহ বিচার করবে। আল্লাহ বিচার করেছো তো ভাই? করেনি? হ্যাঁ, আমার এক কর্মীর পরিবারের লোককে হত্যা করেছে, আল্লাহ বিচার করেনি? আমার যে মা বোনেদেরকে রাতে ডাকতো, পিঠা বানানোর নামে তাদের উপর যে অত্যাচার হতো, তারা বলার সাহস পেত না, আল্লাহর বিচার হয়নি? এই উত্তম শিবুদের সাথেও কি আল্লাহ বিচার করেনি? আল্লাহর বিচার হয়েছে। উনি এখন সিম্প্যাথি পাওয়ার জন্য শাহজাহান শেখ, আরে ভাববেন আমার জাত ভাই, ওরকম জাত ভাই রেখে দাও। বিদেশি বন্দুক নিয়ে এসে এখানে গুলি চালাবে, দেশের মানুষকে খুন করবে, দেশের মানুষের নখ উপড়ে নেবে, মিথ্যা কেসে জেল খাটাবে। ও জাত ভাইয়ের গল্প আমাকে শুনিয়ে লাভ হবে না, ও হবে না। যে ন্যায় করবে, কোন জাত ধর্ম বর্ণ আমার দেখার দরকার নেই, তার কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। যার সাথে অত্যাচার হবে সে আদিবাসী দলিত মা হতে পারে, যে সন্দেশখালীর আদিবাসী মা হতে পারে, সন্দেশখালীর দলিত মা হতে পারে, সন্দেশখালীর মুসলিম পরিবার হতে পারে, দেখার আমার দরকার নাই। যে অত্যাচারিত তার পাশে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়িয়ে তার হয়ে লড়াই করবে। যেভাবে লড়াই আনিস খানের হয়ে করে আসছি আমরা, যেভাবে লড়াই আমরা চোপড়াতে চলে গিয়েছিলাম, আদিবাসীদের উপর অত্যাচার হয়েছিল, তাদের খাবার পর্যন্ত কেড়ে নিয়েছিল, তাদেরকে দাঁড়িয়ে থেকে রান্না করে তাদের খাবারের অ্যারেঞ্জমেন্ট আমরা করে এসেছি। সেই লড়াই আমরা লড়বো। আমরা যেভাবে লড়াই এসটি সিটের, আপনারা শুনলে অবাক হবেন, মমতা ব্যানার্জি তিন চারটে জাতির মানুষকে খুব ভালোবাসে। প্রথম তো মুসলমানকে এত ভালোবাসে, রাখার জায়গা নাই, এত ভালোবাসে মুসলমানদেরকে, ভালোবাসা রাখার জায়গা নাই। দ্বিতীয় ভালোবাসে আদিবাসীদেরকে, এত আদিবাসীদেরকে ভালোবাসছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার সেগুলো ধ্বংস করে দিচ্ছে, ও জঙ্গল সব কেটে সাফ করে দিচ্ছে। দলিত ভাইদেরকে, নমশূদ্র ভাইদেরকে, মতুয়া ভাইদেরকে এত ভালোবাসে। আমার মতুয়া ভাই, নমশূদ্র ভাই, আদিবাসী ভাইরা রাখার জায়গা পাচ্ছে না, ভাবছে পশ্চিমবাংলার বাইরে রেখে আসতে হবে ভালোবাসাগুলোকে। কি করছে? আমার নমশূদ্র, দলিত, আদিবাসী, মতুয়া ভাইদের জন্য সরকারের কোটাতে এসসি রিজার্ভ, এসটি রিজার্ভ কোটা আছে। সেই এসটি এসসি রিজার্ভ কোটাতে যারা নন এসটি এসসি তারা চাকরি করছে। এই লড়াই আমি করি। বিধানসভার মধ্যে আমি বলি, তৃণমূলের একাধিক এসসি কোটার বিধায়ক আছে সমাজের, বিজেপির একাধিক এসসি এসটি কোটার বিধায়ক আছে, তাদেরকে শব্দ খরচ করতে দেখতে পাই না। কিন্তু আমি আমার নমশূদ্র ভাইদের জন্য, মতুয়া ভাইদের জন্য, দলিত
দলিত ভাইদের জন্য, আদিবাসী ভাইদের জন্য, মুসলিম ভাইদের জন্য, বঞ্চিত মানুষের জন্য অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি। আমি যখন অ্যাসেম্বলি হাউসের মধ্যে চিৎকার করি, আমার প্রশ্নের উত্তর দিতে পারে না, বলে বেটাকে 42 জেলে রাখো। পারে না উত্তর দিতে। আপনাদের এখানে যিনি বিধায়ক আছেন, তিনাকে জিজ্ঞাসা করবেন একবার যে নওশাদ সিদ্দিকী ওখানে যে ঘুমায় না এমন এমন কোশ্চেন করে তোমার মন্ত্রীরা উত্তর দিতে ভয় পায়, জিজ্ঞাসা করবেন। দুঃখের বিষয়, পার্লামেন্ট টিভি যেমন আছে, বিধানসভা টিভি নাই। যদি বিধানসভা টিভি থাকতো, আমি আপনাকে বলছি, আমাকে এত কষ্ট করতে হতো না। আমার যার লড়াই আইনসভার মধ্যে, আমি যা মানুষের জন্য করি, সংযুক্ত মোর্চা তথা আইএসএফের হয়ে বিধানসভার মধ্যে গিয়ে একা যার যেভাবে 293টাকে উপরে ভারী পড়ে যায়, যদি বিধানসভা টিভি থাকতো, আমাকে এত আর লড়াই করতে হতো না। গ্রামে গঞ্জে এই ভিডিওটা পৌঁছে যেত, আর আমি চুপচাপ ঘরে বসে থাকতাম। মানুষ বলে দিত, ভাইজান আমাদের হয়ে কি বলছে না বিধানসভার মধ্যে গিয়ে ঘুমাচ্ছে, সেটা বুঝতে পারতেন। একটা ভিডিও মনে হয় লিক হয়েছিল না, তাও আমার মুখ দেখায়নি, আমার ভয়েসটা ছিল, বুঝতে পেরেছিলেন তো? এখানে গিয়ে গো করি না মানুষের কথা বলি, শুনতে পেয়েছিলেন তো আপনারা? তো এই ধরনের কথা হয়। এমন প্রশ্ন করি আপনাদের হয়ে, দলিতের হয়ে, আদিবাসীর হয়ে, মুসলিমের হয়ে, মানুষের হয়ে, তারা বলে পরে উত্তর দেব। মন্ত্রী বলে পরে উত্তর দেব। আর এত ভালোবেসে বলছে, বলছে দলিতদেরকে ভালোবাসি। আরে দলিতদের ভালোবাসা খুব ভালো কথা, এসসি কোটাতে কেন মুসলিম চাকরি করবে, প্রশ্নের উত্তর দিতে পারে না ওরা। সেটা দলিত ভাইদের জন্য তো। এসটি এসসি কোটাতে কেন উচ্চবর্ণের মানুষরা চাকরি করবে, এই প্রশ্ন যখনই করি, আমার নবশূদ্র ভাইদের হয়ে যখন কথা বলি, আমার দলিত ভাইদের হয়ে যখন কথা বলি, আদিবাসী ভাইদের হয়ে যখন কথা বলি, জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার ফিরিয়ে দেবার যখন কথা বলি, দেবত্ব সম্পত্তি যেটা হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে উৎসর্গ করে গিয়েছিল বা মন্দিরের নামে দিয়ে গিয়েছিল, যেটা হস্তান্তরযোগ্য নয়, সেই জমি কেন আজকে বেহাত হয়ে যাচ্ছে, সেই জমি কেন আজকে বিক্রি হয়ে যাচ্ছে, একথা যখন আমি বলছি, আমার কথার উত্তর দিতে পারছে না, তখনই আমাকে বলছে নওশাদ সিদ্দিকী মুসলমানদের দল, ও দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে ঘোরে, ও মুসলমান ছেলে, ওর কথা শোনা যাবে না। এইদিকে আমার হিন্দু সমাজের দেবত্ব সম্পত্তি বিক্রি করে ধ্বংস করে দিচ্ছে। আমি যখন আনিস খানের পাশে দাঁড়াই, পরিবারের পাশে দাঁড়াই, তাকে কেন হত্যা করা হলো তার জবাব চাই, ঈদে কেন 3 দিন ছুটি দেওয়া হলো না তার যখন জবাব চাই, ওয়াকফ প্রপার্টি কত বিঘা উদ্ধার হয়েছে তার যখন লিস্ট হয়, আমি যখন ওবিসি কোটায় মুসলমানদের সংরক্ষণ ঠিক করে হচ্ছে না, শিক্ষা স্বাস্থ্যে মুসলমানরা পিছিয়ে গিয়েছে, 2011-এর আগে সাচার কমিটির সুপারিশগুলো দেখিয়ে মমতা ব্যানার্জি ভোট চেয়েছিল, এখন মুসলমানদের অবস্থা কোন জায়গায় আছে তার ডেটা যখন চাইছি, তখনই আমি বিজেপি দালাল হয়ে যাচ্ছি। যাব কোথায় ভাই? আমার নন মুসলিম ভাইদের অধিকারের কথা বললে মুসলমানদের দল মাথায় টুপিয়ে মুখে দাঁড়িয়ে আছে, আর মুসলিম ভাইদের অধিকারের কথা বললে বিজেপির দালাল। আমি এই জায়গা থেকে আপনাদের বলি, দেখবেন মমতা ব্যানার্জি ছলে কলে কৌশলে অনেক কথা বলে, কিন্তু কত টাকা নিয়েছি একবারও বলার সাহস নাই। এ আপনাদের এখানে যারা এই চারানার নেতা আছে, ওদেরকে তো আমি ভাবি না, সমস্যা এখানে, নাহলে কতজনের নামে মামলা করবো এদের। এরা মামলায় ফেঁসে গেলে এদের পাশে দল দাঁড়াবে না, তার প্রমাণ দেব। অনুব্রত মণ্ডল দলের বাঘ ছিল তো নাকি? খোঁজ নিয়ে দেখুন তো অনুব্রত মণ্ডলকে যে মামলায় ফেঁসে গিয়েছে, দল টাকা দিচ্ছে কি? খোঁজ নিয়ে দেখুন পার্থবাবুর মামলা এখন কে চালাচ্ছে, জ্যোতিপ্রিয়বাবুর মামলা কে চালাচ্ছে? অত বড় বড় নেতাদের মামলা যদি দল না চালায়, আপনাদের পাড়ার চারানার মস্তানের মামলা কি দল চালাবে? ওই জন্য এদেরকে আমি ছেড়ে রেখেছি, এখন অবধি ছেড়ে রেখেছি। ওই আমাকে যত আক্রমণ করছে ছেড়ে রেখেছি, কিন্তু এরা আমার ভাইকে আক্রমণ করলে, অর্থাৎ আপনাদের আক্রমণ করলে আমি কিন্তু ছাড়বো না, এটা মাথায় রাখুন। হ্যাঁ, ও বালুবাবু তো ও এখন যে ভালো করে চাল ডাল রেশনের ভালোই খেচ্ছে, এতদিন বাইরে খেয়েছে আপনাদের রেশন, এবার জেলে খেচ্ছে আমাদের দিয়া রেশন। ওনারা জেলে যাবে বলে আমি কিন্তু লড়াই করেছি, কেন জানেন? ওনাদের গেট ভালো ভালো খাবার পাই, তার জন্য লড়াই আমি করেছি অ্যাসেম্বলি হাউসের মধ্যে, যে জেলের মধ্যে খারাপ খাবার দেওয়া হয়, ভালো দেওয়া হোক। আমি তো মনে মনে ভাবছি আগামী দিনে তো পুরো টিমটাই জেলে থাকবে, অন্তত একটু ভালো খাক। আজকে আপনাদের এখানে যারা মস্তানি করছে তাদেরকে বলবেন যে শান্ত হয়ে চলো, যার যে দল ভালো লাগছে করো না। যাদের জন্য মারামারি করছো, অভিষেক বাবু আর শুভেন্দু অধিকারীর কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না।
দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের কোনোদিন হাতাহাতি মারামারি হতে দেখলাম না। বাবু এদিকটা বসে যাও না, ওদিকটা অনেকটা লোক আছে, বসে যাও, দেখতে অসুবিধা হচ্ছে, বসে যাও। ভলেন্টিয়ারে যিনি ব্যাচ পড়ে আছেন তিনি যদি দাঁড়িয়ে থাকেন লোকের অসুবিধা হবে, লোককে জাম করে। অধীর বাবুর সাথে আপনার পার্থ চ্যাটার্জির কোনোদিন মারামারি হতে দেখলাম না। মারামারি কোথায়? এই বুথে, আমরাডিতে, মিনাখাতে, সন্দেশখালিতে, বসিরহাটে, বারাসাতে, ঝাড়গ্রামে এই মারামারি কারা করছে? বুথের নেতারা। আমি অনুরোধ করছি আপনাদেরকে, বড় নেতারা গদিতে বসে আছে, এসি রুমে বসে তারা চা খাই করছে, একে অপরকে চা খাওয়াচ্ছে, আর আপনারা অন্তত ওদের কথাটা দেখে একটু শিক্ষা নিন। যাদের জন্য লড়াই করছেন, যাদের জন্য আপনার পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছেন, তাদের কথা একটু ভাবুন। অন্তত এসিতে না বসে চা খেতে পারলেও নন এসিতে বসে আপনারা চা খাবেন, যে যেই দল করুক না কেন। ভাই, আজকে আমি এসে উপস্থিত হয়েছি লোকসভা নির্বাচন একটা এমপির কাজ কি? আমার আগে মুসা বক্তব্য দিতে গিয়ে একটা কথা বলেছে, হয়তো ওরকমভাবে বুঝাতে চাইনি, সময় স্বল্প, শর্ট করে বলে দিয়েছে। আমি বলি, প্রত্যেককে আমাদেরকে বার্ধক্যে উপনীত হতে হবে। তার বার্ধক্যজনিত কারণে বা অসুস্থতার কারণে তাকে আমরা খিল্লি করবো না। দ্বিতীয় কথা হচ্ছে, দুঃখ লাগে আমাকে এটা, রেখা পাত্র মহাশয়া বিধান সাব ডিভিশন লোকসভার জ্ঞান নাই, আমি মেনে নিচ্ছি। মুসারকেও বলবো, আমিও বলবো, আপনারা শুনে রাখুন, ওরা কোনোদিন চায় না রেখা পাত্ররা শিক্ষিত হোক, ওরা কোনোদিন চায় না নওশাদরা শিক্ষিত হোক, ওরা কোনোদিন চায় না সঞ্জীব হাসদারা শিক্ষিত হোক। ওরা সবসময় চায় রেখা, নওশাদ, সঞ্জীব অশিক্ষিত থাকুক, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। বুঝতে পেরেছেন? আমি বিজেপির প্রার্থীর হয়ে সাফাই গাইছি না। আমাদের শিক্ষা কম বলে তো আমরা বলতে পারি এটা। আমাদের শিক্ষা দেওয়ার দায়িত্ব কাদের? ৭৫ বছর ধরে যারা দেশ শাসন করেছে, যারা রাজ্য চালিয়েছে, তাদের দায়িত্ব তো আমাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। কিন্তু ওরা আমাদেরকে অশিক্ষিত করে রেখেছে, কারণ অশিক্ষিত করে রাখলেই তো ওদের লাভ। আজকে যার বাড়ি থেকে অস্ত্রটা উদ্ধার হয়েছে, ভালো করে বুঝুন একটু, আপনার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতির বাড়ি থেকে কিন্তু কোনোদিন অস্ত্র উদ্ধার হবে না। উদ্ধার কার বাড়ি থেকে হবে? ওই সঞ্জীব হাসদার বাড়ি থেকে, পাড়া থেকে, ওই মোহাম্মদ নওশাদের পাড়া থেকে, বা ওই রেখা মণ্ডলের পাড়া থেকে উদ্ধার হবে, তার বাড়ি থেকে। কারণ ওই বড় নেতা জানে, ব্লকের নেতা জানে, বাড়িতে অস্ত্র রাখলে যদি উদ্ধার হয়, আবার বিদেশি অস্ত্র, আর্মস অ্যাক্ট খেলে জেলের আর বাইরের ভাত খেতে হবে না, জেলের ভাত খেতে হবে। তাহলে কাকে ফাঁসাবো? কার বাড়িতে রাখবো? গরিব মানুষ, লে ৫,০০০ টাকা রাখ, আর এই ৪টে অস্ত্র তোর মেজেখুড়ের মাটির মধ্যে রাখ। আজকে ফাঁসলো কে? কে ফাঁসলো? ওই ও নামটা কি, আতাবার না কি না, হ্যাঁ, আবু তালেব ফাঁসলো। কিন্তু আবু তালেবকে যে অস্ত্রটা রাখতে দিয়েছে, সে বাবু কিন্তু সহজে ফাঁসবে না। কারণ আমার নাম যদি বলে তো ভাইজান রাখতে বলেছে, আমি ধরে নিলাম বলে ভাইজান রাখতে বলেছে, আমি কোর্টকে গিয়ে বলবো ওর মাথা খারাপ নাকি, ওর কাছে আমি রাখতে দেবো? বুঝতে পারো নি তো? সত্যিকারের যে ওকে রাখতে দিয়েছে তারও যদি নাম নাই, কোর্টকে গিয়ে কি বলবে? স্যার, ওকে পুলিশ বা মারধর করে বা কেউ ঘুষ দিয়ে আমার নামে বলেছে। তাহলে তদন্তটা একটা জায়গায় গিয়ে আটকে গেল। ফাঁসলো কে? ওই রেখা, ওই আবু তালেব, ওই কোনো মুন্ডা, নালে হাসদা। কারণ আমাদেরকে সুকৌশলে দেখবেন শিক্ষাটা কেড়ে আমাদের কাছে রেখেছে, আমাদেরকে শিক্ষা কম আমাদের মধ্যে আছে, ভবিষ্যৎটা কি হবে আমরা বুঝছি না, বলে যেটা বলছে সেটা করে দিচ্ছি। এই মারামারি করতে বলছে যে মেরে দিচ্ছি, মারতে মারতে মারা গেল। যে মারা গেল সে ভূতের লোক মারা গেল, আর যে কেসটা খাবে জেলের যে যাবে সেও ভূতের লোক। যে দাদার জন্য মারামারি করতে বলা হলো সে দাদা হাত তুলে নেবে। তাই আপনাদের বলবো, সৌজন্যতা রাজনীতি করুন। আমি অনুরোধ করব, জুন মাসের 1 তারিখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষে খাম চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন। যেই সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে চাইছি, কোনো জাতের বিভাজন থাকবে না, বর্ণের বিভাজন থাকবে না, শিক্ষার লড়াই হবে, স্বাস্থ্যের আন্দোলন হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত থেকে শুরু করে মায়েদেরকে 1200 টাকা 1000 টাকায় ভুল বুঝালে চলবে না। মায়েদের হাতে আমরা কাজ তুলে দেব, মায়েরা মাস গেলে 5-7 হাজার টাকা যাতে ইনকাম করে তার ব্যবস্থা আমরা মায়েদেরকে করে দেবো। এইটা আমরা ব্যবস্থা করব।
এই লড়াইটা আমরা লড়তে চাইছি। এরপরও যদি ভালো না লাগে আপনারা ভোট দেবেন না, আমরা জোর করতে পারবো না, 500,000 টাকা দিয়ে আপনার ভোটটা নিতে পারবো না, ভয় দেখিয়ে ভোটটা নিতে পারবো না। যদি সুযোগ দেন আপনারা, আপনাদেরকে কথা দিচ্ছি আমরা আপনাদেরকে ভোট চাওয়ার জন্য যেভাবে দাঁড়ে দাঁড়ে এসে আমাদের এমপি ক্যান্ডিডেট ঘুরছে না, দাঁড়ে দাঁড়িয়ে এসে এমপি ক্যান্ডিডেট ঘুরছো তো, দাদা ভোটটা দেবেন, দাদা ভোটটা দেবেন, আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান, 5 বছর আপনাদের দাঁড়ে থাকবে। দুয়ারে এমপি প্রকল্প আমরা চালু করব, দুয়ারে দুয়ারে যাবে। আপনাকে একটা এমপি শোয়ের জন্য, এমপির রেকমেন্ডেশনের জন্য কোনো আমচা চামচাকে ধরতে হবে না, কোনো সার্টিফিকেটের জন্য 1000, 1200, 1500 দিতে হবে না। এমপি সাহেব আপনাদেরকে আপনাদের কাগজ আপনাদের দ্বারে পৌঁছে দেবে, এই দায়িত্ব আমরা নিচ্ছি। আমি ভাঙড়ের বিধায়ক, আমি ভাঙড়ে যতটা টাইম দেওয়ার ইচ্ছা করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন আমাকে চারিদিকে ছুটতে হচ্ছে। আমি ধন্যবাদ জানাই সারা রাজ্যের মানুষ কিন্তু তৃণমূল বিজেপির বাইনারিতে পড়ে গিয়েছিল, ভাঙড় কিন্তু আমাকে জিতিয়ে পার্লামেন্টে পাঠিয়েছে। ভাঙড়ের মানুষকে স্যালুট জানাই। আজকে বুঝতে পারছেন ভাঙড়ের মানুষ সঠিক পথে আছে কি ভুল পথে আছে। ঠিক একইভাবে বলছি, কোনো বাইনারির দিকে যাওয়ার দরকার নয়। আপনারা আমাদের আক্তার রহমান বিশ্বাসকে জিতে পার্লামেন্টে পাঠান, বাকি 542টার সাথে কিভাবে লড়াই নিতে হবে, মানুষের কথা বলতে হবে, সেটা দেখিয়ে দেবে। কিন্তু আমি পরিষেবা থেকে হয়তো ভাঙড়ে সেই মতো আমি টাইম দিতে পারছি না, আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে। কোন দিন আমি পুরুলিয়ায় ছুটে চলে যাচ্ছি, কোনো দিন বাঁকুড়াতে যাচ্ছি, কোনো দিন দার্জিলিং লোকসভায় যাচ্ছি, কোনো দিন বারুলঘাট লোকসভাতে যাচ্ছি, সারা রাজ্যে আমাকে ছুটতে হচ্ছে। ফলে আমার জন্য ভাঙড়ে হয়তো সময়টা আমাকে কম দেওয়া হচ্ছে, যেটা দিতে চেয়েছিলাম পারিনি। কিন্তু আপনাদের বলে রাখি, পরিষেবা থেকে কিন্তু কেউ ব্যাঘাত করছে না, ব্যাঘাত কারো ঘটছে না। আমাকে অনেকে ডাইরেক্ট ফোন করে, বাচ্চারাও ফোন করে, কাকু এই কি হয়েছে বাবু বলো। আমি তো একদিন অবাক যে কাকু আমার একটা স্কলারশিপে, আমি 9 না 10-এ পড়ি, আমার একটা স্কলারশিপে সই করতে হবে, আমি কি করে করব। ফোন করেছে ডাইরেক্ট, আমাকে ভালো লাগে এটাই। মধ্যখানে আমচা চামচা তো থাকবে কেন, ভোটটা তো আমাকে দেখে দিয়েছে। এমপির সাথে সাঙ্গপাঙ্গ থাকতে পারে, কিন্তু ডাইরেক্ট এমপির সাথে কথা বলবে, এই ব্যবস্থা করে দেবো। হ্যাঁ কী হয়েছে বাবু, হ্যাঁ না এই ব্যাপার, ঠিক আছে। আমার জায়গা বললাম, কাগজ সেই জায়গায় পৌঁছে গেল, আমরা ওখান থেকে আমার কাছে আসলো, আমি না ভাঙড়ে গেল, সই করে ওখান থেকে তার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দিই, এই দায়িত্ব আমরা।